Welcome to English Edition channel. আজকের এই ক্লাসটা হবে MCQ on the second coming written by W.B. Yeats এই বিষয়টার উপরে। তোমরা পার্ট 1 এর যে ক্লাসটা সেটা তোমরা নিশ্চয়ই দেখেছো। আমরা 35 কোশ্চেনস আলোচনা করেছি। আমরা এখানে এই ক্লাসটাতে বাকি যে 35 কোশ্চেনস আমরা রেডি করেছি সেখানে 35 MCQ আমরা আলোচনা করব। যে এই MCQ গুলো যেটা আমি আগের ক্লাসে যেমন বলেছিলাম সেটা আরেকবার রিপিট করছি যে এই MCQ কোশ্চেনস গুলো সম্পূর্ণ পোয়েমটাকে কভার করে রেখেছে এবং এই পোয়েমে এই কোশ্চেনগুলোর বাইরে তোমরা কোনো কোশ্চেনস পাবে না এই আশা আমরা রাখছি। এবং এই ক্লাসটা আমরা আরো 35 কোশ্চেনস আলোচনা করব যে 35 কোশ্চেনস থেকে তোমরা তোমাদের প্রিপারেশন কমপ্লিট করে নিতে পারো। সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস নাও। ফার্স্ট 36 কোশ্চেন দিয়ে আমরা স্টার্ট করছি। 36 এ বলা হয়েছে দ্য এক্সপ্রেশন ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। এই এক্সপ্রেশনটা সাজেস্ট কি করে, কি বোঝায়? ল্যাক অফ উইজডম, বুদ্ধিমত্তার অভাব। সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার মানে ক্ষমতার কেন্দ্রীয়করণ। ল্যাক অফ পেশেন্স, পেশেন্স মানে ধৈর্যের অভাব। ব্রেকডাউন অফ কমিউনিকেশন, যোগাযোগের বা কন্ট্রোলের যে ব্রেকডাউন সেটাকে বোঝাচ্ছে এবং এইটাই হবে রাইট আনসার, ব্রেকডাউন অফ কমিউনিকেশন। কেন ব্রেকডাউন অফ কমিউনিকেশন হবে? কারণ আমাদের বলা আছে ফ্যালকন ক্যান নট হিয়ার ফ্যালকনার, মানে ফ্যালকন ইজ আনকন্ট্রোলড বাই ফ্যালকনার। ফ্যালকনের দ্বারা ফ্যালকনার কিন্তু ফ্যালকনকে কোনো কন্ট্রোল করতে পারছে না, যে জন্য এখানে ব্রেকডাউন অফ দ্য কমিউনিকেশন ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন যাই 37 দ্য ফ্যালকন অ্যান্ড ফ্যালকনার। Falcon and falconer is used to show the relationship between। এই যে ফ্যালকন এবং ফ্যালকনারের মাধ্যমে কবি যে রিলেশনশিপ বা যে সম্পর্কটা দেখিয়েছেন সেটা কিসের সম্পর্ক? সেটা সোসাইটি এবং পিপল, সমাজ এবং মানুষের মধ্যে, ম্যান অ্যান্ড নেচার, মানুষ এবং প্রকৃতির মধ্যে, ফ্রেন্ড অ্যান্ড এনিমি, বন্ধু এবং শত্রুর মধ্যে, না কন্ট্রোলার অ্যান্ড দ্য আনকন্ট্রোল মানে একজন কন্ট্রোলার হবেন আর একজন কন্ট্রোল করতে পারছেন না সেই বিষয়টা। যেহেতু কবিতার বিষয়বস্তুতে আমরা দেখেছি যে ফ্যালকন ইজ নট কন্ট্রোলড বাই ফ্যালকনার, সো আমরা এখানে বলবো যে কন্ট্রোলার এবং কন্ট্রোলড এটাই এই যে ফ্যালকন এবং ফ্যালকনারের মাধ্যমে প্রেজেন্ট করা হয়েছে। সো দ্য রাইট আনসার ইজ কন্ট্রোলার অ্যান্ড দ্য কন্ট্রোলড। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে 38 নাম্বার। দ্য বার্ড দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডেথ, যে পাখিটা ডেথের সঙ্গে অ্যাসোসিয়েটেড সম্পর্কযুক্ত, ডেথের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে বার্ড সেটা কোনটা? যেমন চারটে দিয়েছে, ফ্যালকন, ভালচার, স্কাইলার্ক, ইগল। আমরা সবাই জানি ডেথের সঙ্গে সম্পর্কযুক্ত যে পাখি সেটা হচ্ছে ভালচার। ভালচার হচ্ছে ডেথের সঙ্গে সম্পর্কযুক্ত। দিস ইজ দ্য বার্ড অফ প্রে, শকুন। ওকে, নেক্সট কোশ্চেন যাব 39। হোয়াট কাইন্ড অফ স্লিপ ইজ মেনশন ইন দ্য পোয়েম? এই কবিতায় কি ধরনের ঘুমের কথা বলা হয়েছে? ডিপ স্লিপ, গভীর ঘুম, স্লিপ উইথ নাইটমেয়ার, নাইটমেয়ার মানে রাত্রিবেলার যে ভয়ঙ্কর স্বপ্নযুক্ত ঘুম, রেভারি মানে ডে ড্রিম, আনকমফোর্টেবল স্লিপ মানে হচ্ছে আরাম নয় এই ধরনের ঘুম। আমরা পোয়েমটা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবো যে এই পোয়েমে যে স্লিপের কথা বলা হয়েছে সেই স্লিপটা হচ্ছে স্লিপ উইথ নাইটমেয়ার, অর্থাৎ স্লিপ দ্যাট ব্রিংস নাইটমেয়ার, দ্যাট স্লিপ ইজ আনকমফোর্টেবল। এটা আনকমফোর্টেবল এবং নাইটমেয়ারের স্লিপের কথা এই কবিতায় বলা হয়েছে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট যাই। নেক্সট, দ্য সেকেন্ড কামিং ওয়াজ কম্পোজড ইন দ্য ইয়ার। সেকেন্ড কামিং লেখা হয়েছিল কোন সালে? 39, 1939, 1929, 1919 না 1949? রাইট আনসার ইজ 1919,
Option C is the right answer. 1919 এ after the first world war and after the second coming, second coming নয়, Easter Rising এর পরে এই কবিতাটা লেখা হয়েছিল in 1919 সালে। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য স্লো মুভমেন্ট অফ দ্য রাফ বিস্ট ইজ। এখানে দেখো রাফ বিস্টের কথা বলা হয়েছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ রাফ বিস্ট, যে রাফ বিস্ট কিন্তু স্লো মোশন, ধীর গতিতে এগিয়ে যাচ্ছে এবং এটা বিনেভোলেন্ট মানে যথেষ্ট উপকারী, যেটা যথেষ্ট উদার, ইন্সপায়ারিং প্রভাবকারী, হোপফুল আশাবাদী, না অমিনাস, অমিনাস মানে খারাপ বার্তা বহন করে। আনসার হবে অমিনাস, কারণ এই যে স্লো মুভমেন্ট অফ দ্য বিস্ট, রাফ বিস্ট, দিস ইজ অপোজিট অফ দ্য কামিং অফ জেসাস ক্রিস্ট, জেসাস ক্রিস্টের অপোজিট অর্থ প্রকাশ করে। যেখানে সেকেন্ড কামিং অফ জেসাস ক্রিস্ট ইজ টু রিলিভ দ্য পিপল ফ্রম সিন, মানুষকে পাপ থেকে রক্ষা করা যেখানে জেসাস ক্রিস্টের কর্তব্য, সেখানে রাফ বিস্ট ইজ গোয়িং টু ট্রাবল দ্য হোল ওয়ার্ল্ড, সেখানে রাফ বিস্ট সারা পৃথিবীকে ধ্বংসের দিকে এগিয়ে দিচ্ছে। সো দিস সাজেস্ট ominous mentality, or we may say rav beast is ominous, the slow movement is ominous. Okay, next যে কোশ্চেনটা হবে সেটা হচ্ছে যে which literary device মানে কোন অলংকারের ব্যবহার করা হয়েছে is used in the line falcon to falconer, মানে the falcon cannot hear the falconer। দেখো ফ এর একটা উচ্চারণ আছে, ফ এর উচ্চারণ আছে, রিপিট আছে, ফয়ের উচ্চারণ রিপিট আছে, এটা আমরা অ্যালিটারেশন পাবো, এটা সিমিলি হবে না, কোনো কম্পারিজন এখানে নেই, মেটাফোর হবে না, অক্সিমোরন মানে হচ্ছে দুটো ডিফারেন্ট আইডিয়া পাশাপাশি বসে আছে এরকমও কোনো ব্যাপার নয়। অতএব রাইট আনসার ইজ অ্যালিটারেশনস 42, অপশন বি অ্যালিটারেশন, হিয়ার অ্যালিটারেশনস হ্যাজ বিন ইউজড। ওকে, নেক্সট, হোয়াট ইজ ইমিনেন্ট অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, মানে কোনটা অবশ্যম্ভাবী? ন্যাচারাল ক্যালামিটি, প্রাকৃতিক ধ্বংস, অ্যান ইকোনমিক কলাপস, অর্থনৈতিক ধ্বংস, রিলিজিয়াস রিভেলেশন মানে ধর্মীয় একটা পরিবর্তন বা একটা ক্যাওসিক সিচুয়েশন তৈরি হওয়া, এই পলিটিক্যাল মুভমেন্ট, রাজনৈতিক আন্দোলন। এখানে সেকেন্ড কামিং টার্মটা থেকে আমরা বুঝতে পারছি যে দিস পোয়েম শোজ ক্লিয়ারলি দ্য রিলিজিয়াস upheavals or religious revelation. So the right answer is revelation, কারণ এই কবিতাতে কবি এই বিষয়টার উপরে তিনি জোর দিচ্ছেন সেকেন্ড কামিং টার্মটার মাধ্যমে, দিস ইজ বিবলিক্যাল টার্ম, এবং রিলিজিয়াস রিভেলেশনের কথাই কিন্তু এখানে কবি বলছেন। নেক্সট, which of the following is not a theme of second coming? সেকেন্ড কামিং এর থিম কোনটা নয়? মোরাল ডিকে অফ সিভিলাইজেশন, সভ্যতার ধ্বংস, অ্যানার্কি অ্যান্ড কেওস, ধ্বংস এবং chaotic situation, এলোমেলো পরিস্থিতি, apocalypse is also the destructive situation, redemption means corrections of the savior from the sin or savior from particular negative situation. So redemption মানে হচ্ছে যেখান থেকে ভগবান আমাদেরকে রক্ষা করবেন, এইটা কিন্তু এখানে বলা নেই, এই কবিতায় redemption কথাটার কোনো উল্লেখ নেই, এবং সেকেন্ড কামিং কথাটাতে কবি কিন্তু আইরনিক্যালি প্রেজেন্ট করেছেন এখানে। সুতরাং অপশন এ হচ্ছে redemption। Which of the following is not a theme of the second coming? Redemption is the right answer. Okay. The second coming, next question, that in the second coming phrase rough beast, এই rough beast বলতে কোনটাকে বোঝানো হয়েছে? refers to rough beast lion কে বোঝানো হয়েছে, narrator, antichrist, sphinx এর উল্লেখ করা থাকলেও এখানে কিন্তু যে rough beast এর কথা আমরা লাস্টে পাচ্ছি, এই rough beast কিন্তু in contrast with the son of God, that is Jesus এর অপোজিট হিসাবে রাফ বিস্টের কথা বলা হয়েছে। সুতরাং আমরা বলবো অ্যান্টিক্রিস্ট, খ্রিস্ট বিরোধী একটা পাওয়ারকে এই রাফ বিস্টের মাধ্যমে প্রেজেন্ট করা হয়েছে, কবি প্রেজেন্ট করেছেন, যার জন্য আমি বলবো ইন দ্য সেকেন্ড কামিং দ্য ফ্রেজ রাফ বিস্ট রেফার্স টু অ্যান্টিক্রিস্ট। নেক্সট, according to the poet, what is slouching towards Bethlehem to be born? স্লাউচিং এর কথা বলা হয়েছে, স্লাউচেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন, কে না রাফ বিস্ট। অতএব নিউ এরা অফ পিস, শান্তির নতুন যুগ না, রিবার্থ অফ সিভিলাইজেশন, সভ্যতার পুনর্জন্ম না, রিবার্থ অফ জেসাস খ্রিস্ট, যিশু খ্রিস্টের পুনর্জন্ম না। সুতরাং এখানে অপশন হয়ে যাবে অ্যান্টিক্রিস্ট, যেটা আমি বলছি একটু আগে, রাফ বিস্টের মাধ্যমে অ্যান্টিক্রিস্ট আইডিয়াকে প্রেজেন্ট করা হয়েছে।
সুতরাং অপশন ডি ইজ দ্য রাইট আনসার। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, অ্যান্টিখ্রিস্ট ইজ লাউচিং টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন। ওকে, নেক্সট 47, what emotion is conveyed through the phrase the blood dimmed tide is loosed? দেখো blood dimmed tide is loosed এর কথা বলেছে, অর্থাৎ ব্লাড, দ্য ফ্লো অফ দ্য ব্লাড হুইচ ইজ অমিনাস টু আওয়ার সোসাইটি, সেটাকে প্রেজেন্ট করা হয়েছে। কিন্তু এখানে কোন ইমোশনকে প্রেজেন্ট করা হয়েছে? হোপ। তাহলে হোপ আশাকে প্রকাশ করা হয়েছে, ফিয়ার ভয়, এক্সাইটমেন্ট উত্তেজনা, হ্যাপিনেস খুশি। অপশন ইজ ফিয়ার। ইয়েস, ব্লাড সাজেস্ট দ্য ফিয়ার। যে ইমোশনটা ব্লাড ডিম টাইডের মাধ্যমে প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে ফিয়ার। সো দ্য ফিয়ার ইজ দ্য রাইট আনসার, 47B। Next 48, in this poem what creatures are used as a symbol of chaos? chaosটাকে প্রেজেন্ট করার জন্য, এই যে এলোমেলো পরিস্থিতি, chaosটাকে প্রেজেন্ট করার জন্য কবিতায় কোন সিম্বলের ব্যবহার করা হয়েছে, কোন প্রতীকী ব্যবহার করা হয়েছে? ইগল অ্যান্ড প্যারট, স্পিংস অ্যান্ড লায়ন, লায়ন অ্যান্ড ইগল, ফ্যালকন অ্যান্ড ফ্যালকনার। আই থিঙ্ক দ্য রাইট আনসার ইজ ফ্যালকন অ্যান্ড দ্য ফ্যালকনার। এই ফ্যালকন অ্যান্ড ফ্যালকনার ইজ দ্য রাইট আনসার, কারণ ফ্যালকন এবং ফ্যালকনারের মাধ্যমেই কবি বুঝিয়েছেন সিম্বল অফ কেওস। কেওসটাকে বোঝানো হয়েছে বিকজ দেয়ার ইজ নো কন্ট্রোল ওভার কেওস বাই দ্য কন্ট্রোলার, কন্ট্রোলারের কোনো কন্ট্রোল নেই, অ্যান্ড দ্য কেওস ফ্যালকন ইজ নট কন্ট্রোল বাই ফ্যালকনার, এই আইডিয়াটার মাধ্যমে। সুতরাং অপশন ডি ইজ দ্য রাইট আনসার, 48, অপশন ডি। নেক্সট কোশ্চেন, নেক্সট হচ্ছে 49, কোশ্চেন নাম্বার 49। The central theme of the second coming is, second coming এর সেন্ট্রাল থিম, মূল যে কেন্দ্রীয় বিষয়বস্তু সেটা কি? রোমান্টিক লাভ? নো। সোশ্যাল আপহিভেল এন্ড কেওস, সামাজিক এলোমেলো পরিস্থিতি, কেওস এটা হতে পারে। বিবলিক্যাল টিচিং, বাইবেলের শিক্ষা, না রিলিজিয়াস এনরিচমেন্ট মানে ধর্মীয় কোনো সমৃদ্ধি? নো, দ্য রাইট আনসার ইজ সোশ্যাল আপহিভেল এন্ড কেওস। এইটাই সাবজেক্ট, কারণ কবি সেকেন্ড কামিং এর মাধ্যমে যেটা প্রেজেন্ট করেছেন সেটা হচ্ছে যে the presentations of the chaotic situations in the world, and second coming, the words, the phrase second coming has been ironically used here in this particular poem. Okay, so 49B is the right answer. Next চলে যাই, next question 50, question number 50, the transition that the poet is talking about in the poem, এই কবিতায় যে ট্রানজিশন, যে মধ্যবর্তী জায়গার কথা বলা হয়েছে সেটা কি হচ্ছে? আনচেঞ্জিং, যেটা কি পরিবর্তন করা যাচ্ছে না, ইনহিউম্যান অমানবিক, পজিটিভ হ্যাসূচক না নেগেটিভ? আই থিঙ্ক রাইট আনসার ইজ নেগেটিভ। সো 50, দ্য ট্রানজিশন, যে সমন্বয়মূলক মানে মধ্যবর্তী পজিশন যেটা কবি এই কথাটাই বলছেন সেটা হচ্ছে নেগেটিভ। যে ট্রানজিশনের কথা তিনি বলছেন সেটা হচ্ছে নেগেটিভ ট্রানজিশনাল মুভমেন্ট। ওকে, নেক্সট যাই, নেক্সট হচ্ছে 51, দ্য বিলিভার্স অফ অ্যাপোক্যালিপটিক ভিশন থিঙ্ক দ্যাট। বিলিভার্স মানে হচ্ছে বিশ্বাসকারী, যারা অ্যাপোক্যালিপটিক ভিশনে বিশ্বাস করে তারা কি মনে করে? তারা মনে করে সোসাইটি ইজ ডেভেলপিং র্যাপিডলি, সমাজ দ্রুত উন্নতি করছে, সোসাইটি ইজ কামিং টু অ্যান এন্ড, সোসাইটি কি শেষের দিকে যাচ্ছে, সোসাইটি হ্যাজ বিকাম স্ট্যাগনেন্ট, সোসাইটি স্থির হয়ে গেছে, না সোসাইটি ইজ নিয়ারলি অ্যাট ইটস পিক অফ ডেভেলপমেন্ট, সোসাইটির উন্নতির চরম শিখরে চলে গেছে। আই থিঙ্ক রাইট আনসার ইজ আওয়ার সোসাইটি ইজ কামিং টু অ্যান এন্ড, অপশন বি ইজ দ্য রাইট আনসার, আমাদের সমাজ শেষের দিকে যাচ্ছে, এটাই এই কবিতার মাধ্যমে প্রকাশ করা হয়েছে। নেক্সট 52, দ্য স্টোনি স্লিপ ইন দ্য সেকেন্ড কামিং হ্যাড আলটিমেটলি বিকাম, স্টোনি স্লিপের কথা বলা হয়েছে কবিতায়। তোমরা দেখবে যে স্টোনি স্লিপ যে কথাটা বলেছে, শক্ত পাথরের মতন ঘুম, ইন দ্য সেকেন্ড কামিং হ্যাড আলটিমেটলি বিকাম, কি হচ্ছে সেটা? মোর অ্যান্ড মোর ডিপ স্লিপ, গভীর ঘুমে যাচ্ছে, নাইট মেয়ারে পরিণত হচ্ছে, রিভারিতে পরিণত হচ্ছে, রিভারি মিনস ডে ড্রিম, অ্যান্ড লাইট স্লিপ হালকা ঘুমে পরিণত হচ্ছে, অ্যান্ড দ্য অ্যাবসলিউট রাইট আনসার ইজ নাইট মেয়ার। নাইট মেয়ার ইজ দ্য রাইট আনসার, অপশন বি নাইট মেয়ার, অপশন বি নাইট মেয়ার ইজ দ্য রাইট আনসার। দ্য সেকেন্ড কামিং হ্যাড আলটিমেটলি বিকাম নাইট মেয়ার। ওকে, নেক্সট কোশ্চেন 53, দ্য ভিউ দ্যাট দ্য পোয়েম কন্টেইনস, যে মতামতটা, যে ভিউ, যে মানসিকতা, মতামতটা বা যে দৃষ্টিটা কবি এখানে দিচ্ছেন, এই পোয়েমটা দিচ্ছে, সেটা কি? সেটা কি অপটিমিস্টিক, হ্যাসূচক, অ্যাপোক্যালিপটিক ধ্বংসাত্মক, ইথিক্যাল মানে হচ্ছে মোরালিস্টিক মানবিক, না স্টোইক এটাও মানবিক? নো,
অ্যাপোক্যালিপটিক ইজ দ্য রাইট আনসার। ধ্বংসাত্মক একটা চিত্র, এই কবিতায় যে ভিউটা দেখানো হয়েছে সেটা হচ্ছে অ্যাপোক্যালিপটিক ভিউ। সেই অ্যাপোক্যালিপটিক ভিউটা এই পোয়েমে প্রেজেন্ট করা হয়েছে। 53, the view that the poem contains is apocalyptic. 53, option B is the right answer. Next question, the epithet used to describe the beast is, এখানে যে এপিথেটটা, যে অ্যাডজেক্টিভ মূলক মানে যে বিশেষণমূলক ব্যবহার করা হয়েছে beast কে, দেখো এখানে রাফ বিস্ট বলা হয়েছে। অতএব অপশন তোমরা চোখ মুছে করতে পারো, রাফ বিস্ট ইজ দ্য রাইট আনসার। অন্য কোনো অপশন পড়ার প্রয়োজন হবে না। Option B is the right answer, rough beast. The epithet used to describe the beast is rough. Okay. Next question এ যাই। Next question 55. The beast slouches towards, অর্থাৎ যে বিস্টের কথা বলা হয়েছে, যে রাক্ষস বা পশুর কথা বলা হয়েছে, সেই বিস্ট slouches towards কোন দিকে স্লোলি এগিয়ে যাচ্ছে? স্যাড অফ ডেজার্ট, মরুভূমির বালির দিকে, স্পিরিটাস মুন্ডি, মুভিং শ্যাডোজ, না বেথলেম? দেখো লাস্ট আনসার বলেছে slouches towards বেথলেম। অতএব অপশন ডি ইজ দ্য রাইট আনসার, বেথলেম ইজ দ্য right answer. Next 56. Hardly are those outs. Hardly are those outs. What are referred to as those words? এই যে those words এর কথা বলেছে, দেখো এই লাইনটা বলা হয়েছে hardly are those words out। তাহলে words এর বলতে কোনগুলোকে বোঝানো হয়েছে? সেকেন্ড কামিং এর কথা। Spiritus Mundi, no. Passionate intensity, no. Widening gyre, no. The second coming. The right answer is second coming. কেন? তোমরা এই কবিতার লাইনটাতে দেখো, কবিতাতে বলা আছে দ্য সেকেন্ড কামিং, হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট। এই কথাগুলো আর বেরিয়ে আসছে না, মানে দের ইজ নো পসিবিলিটি অফ সেকেন্ড কামিং। সেকেন্ড কামিং এর কোনো পসিবিলিটি নেই। সো দ্য রাইট আনসার ইজ অপশন ডি 56। ওকে, নেক্সট কোশ্চেন যাই। হু ল্যাক কনভিকশন? কনভিকশন কার মধ্যে নেই? দেখো আমরা লাইন যদি দেখি, দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন, অর্থাৎ দ্য পারসন হু ইজ গুড, হু ইজ বেটার, হু ইজ বেস্ট। যে ব্যক্তি সব থেকে ভালো, যে মানুষগুলো সব থেকে ভালো, তাদের মধ্যে আর কোনো কনভিকশন নেই, তাদের মধ্যে আর কোনো ভালো মেন্টালিটি নেই, সরলতা নেই। হ্যাঁ, তাহলে বেস্ট ইজ দ্য রাইট আনসার, অপশন এ ইজ দ্য রাইট আনসার। বাকি অপশন আর পড়ার প্রয়োজনই নেই, আমি লাইন দেখিয়ে দিলাম, দ্য বেস্ট ল্যাক কনভিকশন। ওকে, নেক্সট, হোয়াট কাইন্ড অফ টাইড? কি ধরনের টাইড, কি ধরনের জোয়ারের কথা বলা হয়েছে? অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, ডিমস দ্য ভিজন, যে ভিজনটাকে ডিমস করে। দেখো ব্লাড ডিমড টাইড, অতএব টাইড অফ স্মোক, টাইড অফ সি ওয়াটার, টাইড অফ ব্লাড, টাইড অফ এনার্কি, টাইড অফ ব্লাড। এই যে ব্লাড ডিমড টাইড, অপশন সি টাইড অফ ব্লাড ইজ দ্য আনসার। হোয়াট কাইন্ড অফ টাইড অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ডিমস দ্য ভিজন? Tide of blood dims the vision. Okay, next 58 এর পরে 59. The expression spiritus mundi can roughly be said as, spiritus mundi কে কি হিসাবে বলা যায়? World spirit, collection of memories, some recollection of spirit, energy that spirits have, অর্থাৎ স্পিরিটের যে এনার্জি সেটা, নো। স্পিরিট অফ রিকালেকশন, স্পিরিটদের সংগ্রহ, নো, মানে মেমোরি নয়। কালেকশন অফ মেমোরিজ, মেমোরি গুলো কালেকশনের জায়গা নয়। আমি বলবো ওয়ার্ল্ড স্পিরিট ইজ দ্য রাইট আনসার। দিস ইজ দ্য স্পিরিটাস মুন্ডি, এ ওয়ার্ল্ড স্পিরিট। নেক্সট 59, 60. To the poet, the emergence, the emergence of the vast image of spiritus mundi is, এই যে স্পিরিটাস মুন্ডির যে ভাস্ট ইমেজের যে এমার্জেন্স বা প্রকাশ, এটা কি রকম? বিনেভোলেন্ট, বিনেভোলেন্ট মানে হচ্ছে উপকারী, সাহায্যকারী, টায়ারসাম, যথেষ্ট ক্লান্তিকর, ট্রাভেলিং, বিপদপূর্ণ, না সুদিং, আরামদায়ক? ইট ইজ টায়ারসাম, ট্রাভেলিং, ট্রাভেলিং, এটা আমরা বলবো ট্রাভেলিং, বিপদে ফেলছে। কারণ এই যে স্পিরিটাস মুন্ডির যে প্রেজেন্টেশন এখানে বলেছে ট্রাভেলস মাই সাইট, দেখো এখানে বলাই আছে ট্রাভেলস মাই সাইট, অতএব ট্রাভেলসিং, ইট ইজ ট্রাভেলিং। দ্য এমার্জেন্স অফ দ্য ভাস্ট ইমেজ অফ স্পিরিটাস মুন্ডি ইজ ট্রাভেলিং। নেক্সট 61. The reference of desert, এই যে দেখো ডেজার্টের একটা কথা বলেছে, যে ডেজার্টের কথা বলেছে। ডেজার্টের ইন্ডিকেট করে, ডেজার্ট কি ইন্ডিকেট করে? হোপ, আশা, কমপ্লিট ডেজোলেশন, সম্পূর্ণ একাকিত্ব অবস্থা, রুক্ষ অবস্থা, ক্রাউডেড অ্যাটমসফিয়ার, জনবহুল অবস্থা, না ওভারওয়েলমিং সিচুয়েশন, প্রভাবকারী পরিস্থিতি? I think right answer is complete desolation, একদম সম্পূর্ণ খরা, সম্পূর্ণ খারাপ পরিস্থিতিটাকে বলা হয় complete desolation. 61, option B is the right answer.
Next, the lion body with the human head has a close similarity with. এই যে হিউম্যান হেড যুক্ত লায়ন বডি এর সঙ্গে কিসের সিমিলারিটি রয়েছে, কিসের সাদৃশ্য রয়েছে? এটা কিসের সাদৃশ্য রয়েছে? অ্যানুবিস বা অনুবিস, নরসিংহ, বরাহ না স্ফিংস? এগুলো আমরা জানি, এগুলো একটাও নয়। স্ফিংসের কথা বলা হয়েছে। স্ফিংসের সঙ্গে, যেটা হচ্ছে ইজিপ্টিয়ান একটা আর্কিটেকচার, স্থাপত্য, যে স্ফিংসের সঙ্গে আমরা এটা মিল পাই। সুতরাং the lion body with human head has a choice similarity with sphinx. 62 complete. Next, 63, the desert bird বলতে কোনটাকে বোঝানো হয়েছে? falcon, seagull, vulture, eagle. vulture is the right answer. ডেজার্টের যে পাখি, মরুভূমির যে পাখি, সেই পাখিটা হচ্ছে vulture। অতএব রাইট আনসার ইজ অপশন সি, vulture is the right answer. Next, 64, the desert birds are, ডেজার্ট বার্ড গুলো কেমন? স্যাটিসফাইড, সন্তুষ্ট, ইন্সপায়ারিং, প্রভাবকারী, ইন্ডিগনেন্ট মানে হচ্ছে দোদুল্যমান, মানে যথেষ্ট খারাপ প্রকৃতির, ব্যাড ইন্টেনশনাল এক কথায়, অ্যান্ড লাইভলি, প্রাণবন্ত। আই থিঙ্ক রাইট আনসার ইজ ইন্ডিগনেন্ট। ডেজার্ট বার্ডস গুলো কিন্তু যথেষ্ট ইন্ডিগনেন্ট হয়, দে আর ভেরি ক্রুয়েল, তারা খুব নিষ্ঠুর হয়, হ্যাঁ, দে আর ভেরি ফেরোসাস অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ইন্ডিগনেন্ট, মানে খুব রাগী, অ্যাংরি। সেই সেন্সে এখানে বলা হচ্ছে ডেজার্ট বার্ড বলতে, যেগুলো আমরা বললাম ডেজার্ট বার্ড বলতে কোনটাকে বোঝানো হয়েছিল? বলা হয়েছিল ভালচারকে, সেই ভালচার ইন্ডিগনেন্ট প্রকৃতির। সুতরাং রাইট আনসার ইজ অপশন সি। নেক্সট 65, থ্রু দ্য এক্সপ্রেশন দ্য সেরেমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড। দেখো এখানে এই টার্মটাও এখানে ব্যবহার করা হয়েছে, দ্য সেরেমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড। ইনোসেন্সের যে সেরেমনি সেটাকে ডুবিয়ে দেওয়া হয়েছে। তো এখানে কবি the view of the poet that is exposed, যে ভিউটা এখানে প্রকাশ করা হয়েছে, যে মতামতটা এখানে প্রকাশ করা হয়েছে, সেটা কি? অপটিমিস্টিক, দেখো অপশনে অপটিমিস্টিক হ্যাঁ সূচক, ডিসএগ্রিমেন্ট মানে মেনে না নেওয়া, সেরেমোনিয়াল মানে উৎসবের, না অ্যাপোক্যালিপটিক? ইয়েস, অ্যাপোক্যালিপটিক, ধ্বংসাত্মক। এখানে ইনোসেন্সটা যখন ডিস্ট্রয় হয়ে যাচ্ছে and it is being replaced by the apocalyptic vision, it means destruction, ধ্বংসের কথা বলা হয়েছে। অতএব অ্যাপোক্যালিপটিক ইজ দ্য রাইট আনসার, অপশন ডি। নেক্সট 66, at the tumultuous time good people remain। অর্থাৎ যখন পরিস্থিতিটা যথেষ্ট খারাপ থাকে, উদ্বিগ্ন থাকে, উদ্বেলিত থাকে, সেই সময় গুড পিপল কেমন থাকে? ওভার অ্যাক্টিভ, অতিরিক্ত অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, অসক্রিয় মানে নিষ্ক্রিয়, কাম, শান্ত, এনার্জেটিক। আনসার ইজ ইনঅ্যাক্টিভ। যখন খারাপ সময় থাকে তখন খারাপ মানুষেরা, এই যে বলেছে বেস্ট ল্যাক অল কনভিকশন, ভালো করার মানসিকতা তাদের থাকে না, তারা ইনঅ্যাক্টিভ থাকে, সেটাকেই বলা হচ্ছে দে রিমেন ইনঅ্যাক্টিভ। নেক্সট 67, দ্য ওয়ার্স্ট পিপল আর দোজ, খারাপ মানুষ হচ্ছে তারা, হু আর পাওয়ারফুল, হু আর হাংরি ফর পিপল, হু আর পাওয়ারলেস, না হু আর ডিভয়েড অফ পাওয়ার। ডিভয়েড অফ পাওয়ার মানে যাদের ক্ষমতা থাকে না, আই থিঙ্ক, আর হাংরি ফর পাওয়ার, তারাই খারাপ যারা ক্ষমতার জন্য ক্ষুধার্ত থাকে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। ওকে, নাও 68 এ বলা হয়েছে দ্য গেজ অফ দ্য জাইজেন্টিক ক্রিয়েচার। জাইজেন্টিক ভয়ঙ্কর বড় সেই যে জন্তু, সেই জন্তুর যে গেজ, সেই দৃষ্টিটা, সেটা কেমন? দেখো এখানে বলেছে যে এ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান। ব্ল্যাঙ্ক এবং পিটিলেস, পিটিলেস মানে কি? মার্সিলেস অ্যান্ড ব্ল্যাঙ্ক। এই যে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। আমরা সেন্টেন্স থেকেই দেখতে পাচ্ছি যে যে গেজের কথা এখানে বলা হয়েছে গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস, তাহলে পিটিলেস মানে মার্সিলেস, মানে একদম দয়াহীন, ব্ল্যাঙ্ক। সো অপশন বি, দ্য গেজ অফ দ্য জাইজেন্টিক ক্রিয়েচার ইজ মার্সিলেস অ্যান্ড ব্ল্যাঙ্ক। 68, অপশন বি। নেক্সট যাব, নেক্সট হচ্ছে 69, দ্য মুভমেন্ট অফ দ্য ক্রিয়েচার ইজ। এই যে ক্রিয়েচারের যে মুভমেন্টটা সেটা কেমন? রাফ বিস্টের কথা বলা ছিল, মুভিং ইট স্লো থাইজ, দেখো স্লো, ফাস্ট, ম্যাজেস্টিক, সুপার ফাস্ট, এগুলো নয়। অপশন ইজ অপশন এ, স্লো। And today's last question, next last 70, question number 70, last question of the class. The society being broken out, সমাজটা যেহেতু ভেঙে যাচ্ছে, everywhere there prevail, সমস্ত জায়গায় কোন জিনিসটা প্রিভেলস থাকছে, ছড়িয়ে থাকছে, সেটা এখানে বলা হয়েছে। কোন জিনিসটা? এখানে অর্ডার, আদেশ, chaos, পিস, করাপশন।
সোসাইটি যখন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, এভরিওয়্যার দেয়ার ইজ কেওস, এখানে এলোমেলো পরিস্থিতি চারদিকে থেকে যাচ্ছে, কেওস থাকছে। দিস ইজ অপশন বি ইজ দ্য রাইট আনসার। সো তোমরা দেখলে যে আমরা এই দুটো ভিডিওতে মোট 70 কোয়েশ্চেন দিয়েছি, তোমরা ভালোভাবে খাতায় নোট করে নাও এবং 70 কোয়েশ্চেন ভালোভাবে জানার পরে সেকেন্ড কামিং থেকে দ্বিতীয়বার আর কোনো এমসিকিউ ক্লাস কোথাও করার প্রয়োজন হবে না, আই গ্যারেন্টি। যাই হোক, ক্লাস নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। কমেন্ট বক্সের মাধ্যমে ভালো লেগেছে কিনা সেটা দেখাও বা সেটা জানাও, এবং তোমাদের যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে লিখো। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার এটা করার আশা আমরা রাখি তোমাদের কাছ থেকে। সুতরাং পরের ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।